থার্ড কান্ট্রি রুল হচ্ছে কি আপনি যদি ইউএসএ তে এন্ট্রি করে সরাসরি আপনি ইউএসএ তে এন্ট্রি করার পর অ্যাসাইলাম করতে পারবেন না। তার আগে আপনাকে একটা প্রি কন্ডিশন ফলো করতে হবে। এই মুহূর্তে যারা ভিজিট ভিসায় বলি আমরা কিংবা স্টুডেন্ট ভিসায় এরকম যদি কোনো ভ্যালিড ভিসার মাধ্যমে ইন্সপেকশনের মাধ্যমে ইউএসএ তে এন্ট্রি করে থাকে তারাও কিন্তু এখানে অ্যাসাইলাম সাবমিট করছে এবং সেই অ্যাসাইলাম অ্যাকসেপ্টেড হচ্ছে। সে ডিটেনশন সেন্টারে অ্যারেস্ট হয়েছিল, তারপর গত কয়েকদিন আগে তাকে ওয়াশিংটন ট্যাকোমা নর্থ ইস্ট ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। ডিটেনশন সেন্টারে ফোন রেকর্ডেড হয়ে থাকে এবং আপনি যখন কথা বলবেন দেন ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। 24 নভেম্বরে আমি মেক্সিকো বর্ডার ত্যাগ করে বর্ডার দিয়ে আমি আমেরিকা প্রবেশ করি। MKH ইকবাল তিনি বলছেন নতুন যারা বর্ডার ক্রস করবে তাদের জন্য কি আইন হবে? দয়া করে একটু বলবেন কি, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা বিষয়টি নিয়ে? যারা বর্ডার ক্রস করবে সেক্ষেত্রে এখন বর্তমানে যে পলিসিটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে নিতে চাচ্ছেন সেটা হচ্ছে কি আমরা জানি যে পলিসিটা বর্তমানে কানাডার বর্ডারে রয়েছে সেটা হচ্ছে কি থার্ড কান্ট্রি একটা রুল। থার্ড কান্ট্রি রুল হচ্ছে কি আপনি যদি ইউএসএ তে এন্ট্রি করে সরাসরি আপনি ইউএসএ তে এন্ট্রি করার পর অ্যাসাইলাম করতে পারবেন না। তার আগে আপনাকে একটা প্রি কন্ডিশন ফলো করতে হবে। সেটা হচ্ছে কি আপনি যে কান্ট্রিগুলো দিয়ে পার হয়ে ইউএসএ তে ক্রস করবেন সেই যে কোনো একটা কান্ট্রিতে আপনাকে ফার্স্ট একটা অ্যাসাইলাম সাবমিট করতে হবে। ওই অ্যাসাইলামটা রেজাল্টটা নেগেটিভ আসতে পারে, পজিটিভ আসতে পারে। যদি ওই অ্যাসাইলামটাতে যদি আপনার অ্যাসাইলাম গ্র্যান্ট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর অ্যাসাইলাম সাবমিট করতে পারছেন না ইউএসএ তে। যদি থার্ড যে কান্ট্রিতে আপনি অ্যাসাইলাম সাবমিট করবেন সেই অ্যাসাইলামটা যদি ডিনাই হয় তবেই শুধুমাত্র আপনি অ্যাসাইলাম সাবমিট করতে পারবেন ইউএসএ তে। যদিও এই রুলটা এখনো কানাডা কিংবা কয়েকটা কান্ট্রির জন্য আছে, প্রত্যেকটা কান্ট্রির ক্ষেত্রে নেই, বাট এটার একটা কথা চলছে কিন্তু এখন এটা ফাইনালাইজ হয়নি। কথাটা কি চলছে যে এখন সমগ্র সারা দেশের জন্যই, মানে সারা পৃথিবীর সব দেশের জন্যই এটা হওয়ার একটা কথা চলছে, এখনো এটা ফাইনাল নয়, সুতরাং আমরা কিছু বলতে পারছি না। তবে ট্রাম্প প্রশাসন তো যেহেতু অ্যাগ্রেসিভ এই বিষয়ে বলা যায় না, হয়েও যেতে পারে। এই রুলটা এখনো কিন্তু কানাডিয়ান যে বর্ডার দিয়ে যখন কেউ এন্ট্রি করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের রুল থাকে ফার্স্ট আপনাকে কানাডাতে অ্যাসাইলামটা সাবমিট করতে হবে। যদি কানাডাতে না করে তাহলে সেক্ষেত্রে ইউএসএ তে আপনি সাবমিট করতে পারবেন না, জেনারেল রুল। বাট কয়েকটা এক্সেপশন রয়েছে, সেই এক্সেপশনের মাধ্যমে কিন্তু আপনি শুধুমাত্র ইউএসএ তে অ্যাসাইলাম সাবমিট করতে পারবেন। যেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এক্সেপশন হচ্ছে কি আপনার যদি কোনো রিলেটিভ থাকে এবং আপনার মনে হয় আমি কানাডার চেয়ে ইউএসএ তে বেশি সেফ ফিল করছি কারণ আমার রিলেটিভ এখানে রয়েছে, তাহলে শুধুমাত্র কিছু রিলেটিভ শুধুমাত্র সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে ইউএসএ তে চাইলে অ্যাসাইলাম ফাইল করতে পারবেন। তাহলে এই ক্ষেত্রে আমার একটি প্রশ্ন, আপনি যেটা বললেন যে বর্ডার ক্রস করে এসে সেটা উত্তরেই হোক দক্ষিণেই হোক যেখানেই হোক থার্ড কান্ট্রিতে যেখানে আবেদন করতে হবে সেখানে যদি রিজেক্ট হয় তাহলেই আমেরিকায় এসে করা যেতে পারে, ওখানে যদি সেটা গ্র্যান্ট হয়ে যায় তাহলেই করতে পারবে না। আমরা তো অনেকেই ভিজিট ভিসা নিয়ে এখানে আসি, মানে লিগালি আসি, কিন্তু এসে অ্যাসাইলাম করে বসি, সেক্ষেত্রে সেই অ্যাসাইলামের কি গ্র্যান্ট হওয়ার সম্ভাবনা থাকবে না, সেটাও গ্রহণযোগ্য হবে না? এই মুহূর্তে যারা ভিজিট ভিসায় বলি আমরা কিংবা স্টুডেন্ট ভিসায় এরকম যদি কোনো ভ্যালিড ভিসার মাধ্যমে ইন্সপেকশনের মাধ্যমে ইউএসএ তে এন্ট্রি করে থাকে তারাও কিন্তু এখানে অ্যাসাইলাম সাবমিট করছে এবং সেই অ্যাসাইলাম অ্যাকসেপ্টেড হচ্ছে। বাট ফিউচারে যে আমরা নতুন রুলটার কথা বলছি সেই রুলের মাধ্যমে যদি কোনো রকমের চেঞ্জ আসে তাহলে আমরা নিশ্চয়ই দেখতে পাবো এবং সেই ক্ষেত্রে নতুন রুল অনুযায়ী কিন্তু তাদেরকে এক্সেপশনটা ফলো করে কিন্তু অ্যাসাইলামটা সাবমিট করতে হবে। তার মানে সেক্ষেত্রেও একটা সম্ভাবনা, মানে না সূচক সম্ভাবনা একটা কিছু রয়ে গেছে। যাই হোক, সেটা ভবিষ্যতের কথা ভবিষ্যতে বলবে, এখনই এই মুহূর্তে আমরা কিছু বলতে চাই না। আমরা একটু টেলিফোনে যেতে চাই, অনেকেই অপেক্ষা করছেন টেলিফোনে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু হ্যালো, আলাইকুম। আমি সাদিয়া বলছি টেনেসি থেকে। আমার একজন রিলেটিভ রিসেন্টলি বর্ডার দিয়ে মেক্সিকো থেকে ইউএসএ তে ঢোকার চেষ্টা করেছিল জানুয়ারির 15 তারিখের দিকে। সে হ্যালো, জি জি বলুন। প্রথমে সে ডিটেনশন সেন্টারে অ্যারেস্ট হয়েছিল, তারপর গত কয়েকদিন আগে তাকে ওয়াশিংটন ট্যাকোমা নর্থ ইস্ট ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। তো এখন আসলে তাদেরকে কি করা হবে বর্তমান সিচুয়েশনে, যে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে নাকি কোন রকম ইন্টারভিউ এখনো হয়নি, তো আসলে তাদেরকে কি পাঠিয়ে দেওয়া হবে নাকি ঢুকতে দেওয়া হবে, এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। আর জানতে চাচ্ছিলাম যে ওখান থেকে তারা ফোন দিতে পারে, রেকর্ড করা হয় এরকম কল করে,
তো তারা কিছু অল্প কিছু টাকা পয়সা চেয়েছে আর কি, যে আমরা যেন দিই, যারা স্পন্সর করেছে যেন দিলে মানে তার খরচ বা ওখানে হয়তো বা ওরা মানে দিতে পারবো কিনা এই টাকা, ওকে পাঠানো ঠিক হবে কিনা এই অবস্থায়, এটা একটু জানতে এটাই চাচ্ছিলাম। আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ সাদিয়া আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি জান্নাতুল রুমা। প্রথমত যারা এখনো পর্যন্ত বিভিন্ন বরাদ দিয়ে এন্ট্রি করছেন, তারা সাধারণত চার্জ কোন কোন সেকশনে তাদেরকে চার্জ করা হচ্ছে সেটাই হচ্ছে কি প্রাইম প্রথম দেখার বিষয়। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি এক্সপার্টাইট রিমুভালের জন্য তাদেরকে যদি চার্জ করা হয়ে থাকে আপনার রিলেটিভকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু উনার যে ইন্টারভিউ না নিয়েও কিন্তু তাকে ডিপোর্ট করা যাবে। তবে জেনারেল যে বিষয়টা রুল সেটা হচ্ছে কি ওনাকে হয়তো ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ পরবর্তীতে যদি ইন্টারভিউটা নেগেটিভ আসে তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি ওনাকে ডিপোর্ট করবে কিংবা জাজের সামনে নিয়ে যাবে। আর সেকেন্ড টাইমের জন্য যদি রেজাল্টটা পজিটিভ এসে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো ওনার জন্য নোটিশ কোর্টে সাবমিট করবে। সেক্ষেত্রে ওনাকে একটা কোর্টে হিয়ারিং ডেট দিবে এবং ওই হিয়ারিং ডেটের আগে আপনি চাইলে একজন লয়ারের মাধ্যমে বন্ডের জন্য আবেদন করতে পারেন এবং যদি বন্ড যদি অ্যাকসেপ্ট নাও করে থাকে তাহলে সেই ক্ষেত্রে সে কোর্ট কেসটা আপনাকে উনি ডিটেনশন সেন্টারে থাকাকালীন সময়ে আপনাকে কেসটা ডিউ প্রসেসের মাধ্যমে ফলো করতে হবে। আর আপনি চাইলে সবসময় চেক করতে পারবেন ডিটেইনি লোকেটরে গিয়ে ওনার এলিয়ান নাম্বারটা দিলে ওনার কান্ট্রিটা দিলে কিন্তু আপনি চেক করতে পারবেন উনি এখন কোথায় রয়েছেন। এবং টাকা পয়সা আপনি টাকা পয়সা পাঠাতে পারবেন, যে কোনো কিছু পাঠাতে পারবেন এবং সেটা ওনার জন্য একটা ভালো দিক। কারণ উনি একটা পার্সন যখন ডিটেনশনে থাকে হয়তো ওনার অনেক নিডস থেকে থাকে এবং সেই নিডস গুলো উনি ফিল আপ করতে পারবে আপনি যদি কোনো টাকা পয়সা পাঠান। এই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই টাকা পাঠানোর ক্ষেত্রে। এটা টাকাটা চাইলে আপনি অনলাইনের মাধ্যমে পাঠাতে পারেন কার্ডের মাধ্যমে, অথবা টাকাটা চাইলে আপনি বাই মেইলের মাধ্যমে ওনার এলিয়ান নাম্বারটা লিখে উনি এখন যেখানে রয়েছে সেখানে একটু বিষয়গুলো ইনফরমেশন গুলো দিয়েও আপনি টাকাটা পাঠা দিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে কি আপনি যেটা বলছেন সেটা হচ্ছে কি ফোন কি রেকর্ড করা হয় কিনা, যে কোনো কথা বলা যাবে কিনা। ইয়েস, ডিটেনশন সেন্টারে ফোন রেকর্ডেড হয়ে থাকে এবং আপনি যখন কথা বলবেন দেন ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। আপনাকে কেয়ারফুল হতে হবে কারণ আপনি যা কিছু বলবেন কিংবা উনি যা কিছু বলবে সবকিছু কিন্তু রেকর্ডেড থাকবে। অনেক ধন্যবাদ সাদিয়া আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম স্যার, আমি নিউ ইয়র্কের আপ স্টেট থেকে বলতেছিলাম। জি। আমার প্রশ্ন হচ্ছে মিসের কাছে, আমি 2024 সালের মার্চের দিকে বর্ডার ক্রস হয়ে ইউএসএ থেকে কানাডা থেকে ইউএসএ আসি। এখন আমার 25 সালের জুলাইতে আমার ফাইনাল হিয়ারিং। এখন আমি চাচ্ছি যে আমার হিয়ারিংটা ডিলে করানোর জন্য, এখন ডিলে করলে কোনো সমস্যা হবে কিনা বা পিছাইলে কতদিনের মতো পিছাইতে পারে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, আমার এপ্রিলের 8 তারিখ আইস অফিসে আমার একটা রিপোর্ট ছিল। এখন এইটার কি হইতে পারে আর কি, এটা নিয়ে আমি একটু ভয়ে আছি, যদি মিস একটু কাইন্ডলি বলতেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি জান্নাতুল রুমা। প্রথমত আপনার আইসের রিপোর্টিংটা নিয়ে বলি। এখন এই মুহূর্তে আমরা আসলে অনেক কল পাচ্ছি আমাদের আইসের রিপোর্টিং ডেট আছে, আমরা কি আইসের সাথে দেখা করতে যাব কিনা, অনেকে ভয় পাচ্ছে আবার ডিটেইন করা হবে কিনা। কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে আপনি যখন আইসের কোনো ডেট থাকবে অবশ্যই আপনি আইসের সাথে দেখা করতে যাবেন। দেখা করে হয়তো ওনারা একটা নেক্সট ডেট দিতে পারে অথবা কোনো ডেট নাও দিতে পারে, অথবা অনেক সময় বলতে পারে আপনাকে ইমেইলের মাধ্যমে ওদের সাথে যোগাযোগ করার জন্য। তবে আপনারা অবশ্যই যে ডেট থাকবে সেই ডেটে যাবেন। যদি আপনি ওই ডেটে না গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ওরা কনসিডার করবে আপনি মিসিং, তখন আপনাকে খুঁজতে চেষ্টা করবে। আর এটা হচ্ছে কি ভেরি ইম্পর্টেন্ট, আপনি অবশ্যই যাবেন। আর সেকেন্ড বিষয় হচ্ছে কি কোর্টে কেস এটাকে ডিলে বলা হয় না, এটা হচ্ছে কি কন্টিনিউয়েশন। অর্থাৎ আপনার যদি যে ফাইনাল হিয়ারিংটা রয়েছে আপনার জুলাইতে ফাইনাল হিয়ারিং এর আগে আপনার অবশ্যই সবকিছু একটা কেসের জন্য পরিপূর্ণতার জন্য সাফিসিয়েন্ট কিছু এভিডেন্স আপনাকে সাবমিট করতে হবে। সেক্ষেত্রে যদি আপনি এভিডেন্স যদি প্রপার সাবমিট করতে না পারেন, আপনার যদি মনে হয় আপনার আরো সময় দরকার, তাহলে সেক্ষেত্রে আপনি সময় চেয়ে কোর্টে মোশন করতে পারেন। অথবা আপনি যদি হিয়ারিং এর আগে যদি আপনার কোনো রকমের যদি এমন কোনো সিচুয়েশন অ্যারাইজ হয়, ফিজিক্যালি আপনি হয়তো সিক হতে পারেন কিংবা আপনি হয়তো অন্য কোনো কারণে হোক আপনি হয়তো হিয়ারিং অ্যাপিয়ার হতে পারছেন না, তাহলে সেক্ষেত্রেও কিন্তু লাস্ট মোমেন্টে মোশন করা যায় হিয়ারিং ডেটটা পিছিয়ে নেওয়ার জন্য কিংবা কন্টিনিউয়েশনের জন্য। বাট এটা কতটুকু অ্যাকসেপ্ট করবে এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার কোর্টের উপরে, আপনার জাজের উপরে এবং আপনি যিনি আপনার গভর্নমেন্ট অ্যাটর্নি থাকবেন গভর্নমেন্ট পক্ষ থেকে তারও মতামতের উপরে। তবে সেটা শুধুমাত্র আপনি সাবমিট করলে যে অ্যাকসেপ্ট হবে তা না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে তাড়াতাড়ি আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম।
জি, আমার দুইটা কোশ্চেন ম্যামের কাছে। জি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমি 24শে নভেম্বরে আমি মেক্সিকো বর্ডার ত্যাগ করে বর্ডার দিয়ে আমি আমেরিকা প্রবেশ করি এবং আমার ডিসেম্বরে আমার ইন্টারভিউর মাধ্যমে আমার ইন্টারভিউ পজিটিভ হয়। দেন আমি ইন্টারভিউ পজিটিভ হওয়ার পরে আমার ওইখান থেকে রিলিজ দেওয়ার পরে আমি আসি নিউ ইয়র্কে। আসার পরে আমি একজন অ্যাটর্নি ধরি এবং আমি ফেডারেল প্লাজায় যাই। আমার এখন হচ্ছে মামলা আপনার আমার যে কাগজগুলো ওটা ক্লক চালু হয়েছে আর কি। হ্যাঁ, তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি আমাকে কোনো কারণে কোথাও কেউ জিজ্ঞেস করে পুলিশ যে আমি কোথায় বা কি আসবে, আমার কি ডকুমেন্ট শো করতে হবে তাদের কাছে বা আমি সেফ কিনা, এটা এটাই হচ্ছে আপনার আমার প্রশ্ন। প্রথম কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে আমি নিউ ইয়র্কের অ্যাড্রেসে আসছি, বাট আমি এখন আসছি হচ্ছে ওয়াশিংটন ডিসিতে একটা চাকরির জন্য। আমি কি এটা করতে পারবো কিনা বা এটা করতে হলে আমার কি অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি জান্নাতুল রুমা। প্রথম প্রশ্নটা আপনি বলছেন আপনি সেফ কিনা। যেহেতু আপনার ক্লক স্টার্ট হয়েছে, ক্লকটা কিন্তু স্টার্ট হয় শুধুমাত্র অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সাবমিট করার মাধ্যমে। তার মানে হচ্ছে কি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে। যদি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট না হতো তাহলে ক্লকটা স্টার্ট হতো না। তো সেক্ষেত্রে যখন যেহেতু আপনার একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, এখন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং, আপনি সেফ। এবং যদি কোনো আইস অফিসার কিংবা কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সির মাধ্যমে যদি আপনাকে প্রশ্নবিদ্ধ করা হয়ে থাকে, আপনি জাস্ট প্রশ্ন অ্যান্সার করা হবে এভাবে যে কি আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং এবং আপনার যে বর্ডারের কাগজ রয়েছে সেই কাগজগুলো আপনি সাথে রাখতে পারেন। আপনার কিংবা এর সাথে যদি কোনো আইডেন্টিটি ডকুমেন্টেশন থাকে সেটাও আপনি সাথে রাখতে পারেন। আর সেকেন্ড বিষয় হচ্ছে কি, এটা অনেকেই করে থাকে, আপনি এক স্টেটে নিয়ম হচ্ছে কি জুরিসডিকশন হচ্ছে আপনার যে স্টেটে আপনি থাকবেন সেই স্টেটে হচ্ছে কি আপনার জুরিসডিকশন কেস ফাইল করার জন্য। আর যে স্টেটে আপনি থাকবেন স্বাভাবিকভাবে আপনাকে সেই স্টেটে কাজ করতে হবে কিংবা কমিউটেবল কোনো স্টেটের ভিতরে কাজ করতে হবে যেখান থেকে আপনি যাতায়াত করতে পারেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।